গ্রিসের পানি সীমা বাড়ানোর পরিকল্পনা, যুদ্ধের হুমকি দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছে, বেলুনের ভয়ে অস্থির ইহুদিবাদীরা। তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না, এরদোয়ান। ইউর হুমকির পরও সামরিক মহড়া দিল তুরস্ক। ইমরান খান নয়, পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে চায় সৌদি। হিন্দুদের আবেদনে দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ। কোরআন ছিঁড়ে নরওয়েতে ইসলাম বিরোধী বিক্ষোভ, আটক 30। যুক্তরাষ্ট্র বিশ্বের কুখ্যাত সাইবার ব্যাংক ডাকাত, দাবি উত্তর কোরিয়ার। সুইডেনে কোরআন পোড়ানোকারীরা আধুনিক বর্বর, বলল তুরস্ক। বেলারুশে অস্থিরতা চলার মধ্যেই লুকাশেঙ্কোকে পুতিনের আমন্ত্রণ। লাদাখে আবারও সীমান্ত লঙ্ঘনের অভিযোগ চীনের বিরুদ্ধে, হাতাহাতি। পাকিস্তানের হাতে ভারতীয় সেনার মৃত্যু, কাশ্মীরে 10 স্বাধীনতাকামী সহ 2 সেনা নিহত। লেবাননে সরকার গঠনে ফরাসি প্রেসক্রিপশন, জরুরি পার্লামেন্ট অধিবেশন আজ। সৌদি বিমানবন্দরে আবারও হুতিদের ড্রোন হামলা। আকাশসীমা লঙ্ঘন করলে আরব আমিরাতের বিমান গুলি করে নামাবে তুরস্ক। অনেক আরব নেতার সঙ্গে ইসরায়েলের গোপন আলোচনা চলছে, বলল নেতানিয়াহু। ইসরায়েল বিরোধী যুদ্ধ করতে ইচ্ছুক সবাইকে সর্বাত্মক সমর্থন দেবে হিজবুল্লাহ। এবং সবশেষে থাকছে, দক্ষিণ চীন সাগরে ভারতের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ বেইজিং। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেছেন, গ্রিস আইওনিয়ান সাগরের পানিসীমা বাড়ানোর যে পরিকল্পনা করছে তাতে যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ওই সাগরে গ্রিসের পানিসীমা 6 নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে 12 নটিক্যাল মাইল করা হলে তা দুই দেশের মধ্যে যুদ্ধ ডেকে আনতে পারে। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসকে সতর্ক করে বলেন, গ্রিস পানিসীমা বাড়িয়ে 12 মাইল করতে পারে না। ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে অ্যাথেন্সের এমন পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ফিলিস্তিনের গাজায় রবিবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে। এই তাণ্ডবের কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী অতীতের দাবির পুনরাবৃত্তি করেছে। তারা বলেছে, গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো হয়েছে, এই কারণেই হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী বলছে, গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরায়েলে যেসব বেলুন পাঠাচ্ছে তাতে এমন উপাদান ভরে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে আগুন ধরে যায়। ফিলিস্তিনিদের বেলুনের কারণে এ পর্যন্ত ইসরায়েলে 400টি স্থানে আগুন ধরার ঘটনা ঘটেছে বলে মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েল দাবি করেছে। ভূমধ্য সাগরে তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার তুরস্কের 98তম বিজয় দিবস উপলক্ষে আঙ্কারায় এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। 1922 সালে গ্রিক বাহিনী দামলুপিনারে তুরস্কের হাতে যুদ্ধে পরাস্ত হয়। বিজয় দিবসের বক্তৃতায় পূর্ব ভূমধ্য সাগরে তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না, আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি থেকে উদ্ভূত তার অধিকার রক্ষা করতে থাকবে। এদিকে পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য জরিপ চালানো নিয়ে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে তুরস্কের। এই ঘটনায় গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ব্যাপারে শুক্রবার ইইউ তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তবে বিষয়টিকে ইইউর এখতিয়ারের বাইরের বিষয় হিসেবে উল্লেখ করে শনিবার পূর্ব ভূমধ্য সাগরে সামরিক মহড়া চালিয়েছে ইউরোশিয়ান দেশটি। তুরস্ক জানিয়েছে, তাদের এই মহড়া শনিবার থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত চলবে। সৌদি আরব চাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দিয়ে সাবেক সেনাপ্রধান রাহিল শরীফকে ক্ষমতায় বসাতে ভারত ভিত্তিক টিএফআই পোস্টের বরাতে দ্য নিউ আরব অনলাইন এমন খবর দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামিক সামরিক জোটের কমান্ডারের দায়িত্ব পালন করছে রাহিল শরীফ। তিনি রিয়াদের পছন্দনীয় প্রার্থী বলে খবরে দাবি করা হয়েছে।
উচ্চ শব্দে আজানে আপত্তির আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। ডারবানের কাজুলু নাটাল হাইকোর্টের বিচারক ডিপ সিডবেল এনগাদি এই আদেশ দেন। আদেশে বলা হয়, মসজিদের সড়কের বিপরীতে পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আজানের শব্দ না যায়। হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লুরি দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদ্রাসা তালেমউদ্দিন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত দিকের বাসিন্দা। তার দাবি, আজানের শব্দ তাকে নিজ সম্পত্তির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করে। তার ওই দাবির প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার আদালত এই আদেশ দেয়। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। নরওয়ের রাজধানী ওসলাতে একটি ইসলাম বিরোধী গোষ্ঠী বিক্ষোভ প্রদর্শন করে পবিত্র কোরআন শরীফের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদ জানিয়ে সেখানে পাল্টা বিক্ষোভ করেন মুসলমানরা। শনিবার দুপক্ষের এমন অবস্থানের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। গণমাধ্যমটি আরও জানিয়েছে, অসলোর সংসদ ভবনে সমাবেশের আয়োজনে একদল ইসলাম বিরোধী গোষ্ঠী তারা নরওয়েতে ইসলামীকরণ বন্ধের জোর দাবি জানান। তাদের ওই সমাবেশের আয়োজনের আগে সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতির মধ্যেই এক নারী কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুয়া নবী উল্লেখ করেন আন্দোলনকারীরা। এ নিয়ে অপর পক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয়। এতে আহত হন একজন। ঘটনাস্থল থেকে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। এর আগেও ধর্মবিদ্বেষী ঘৃণাত্মক বক্তব্য দেওয়ার জন্য ওই নারীকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রকে সাইবার ক্রাইমের মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকাকে সাইবার ব্যাংক ডাকাত বলে অভিহিত করেছে। বিশ্বজুড়ে ব্যাংক হ্যাক করার ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের প্রচেষ্টা সম্পর্কিত যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেছে উত্তর কোরিয়া। সুইডেনে যারা কোরআন পুড়িয়েছে তারা আধুনিক বর্বর, তাদের আদিম মানসিকতা। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র রবিবার এই মন্তব্য করেছেন। ইব্রাহিম কালিন এক টুইট বার্তায় বলেছেন, তারা নির্লজ্জভাবে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে ইউরোপের মাঝে পোড়ায়। এরপর তারা যুক্তি, স্বাধীনতা এবং ন্যায় বিচারের দৃষ্টান্ত হিসেবে দাবি করে। এছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানানো হয়। বেলারুশে সরকার বিরোধী বিক্ষোভে অস্থিরতা এবং ব্যাপক ধরপাকড় চলার মধ্যেই প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর জন্মদিনে ফোন করে তাকে সমর্থন জানানো সহ মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ৬৬ বছরে পা দিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। দেশে নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ৩ সপ্তাহের বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। চলতি বছরের এপ্রিলের শেষ থেকে চীন ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৫ জুন প্যাংগংয়ের সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান নিহত হয়েছে। সীমান্তে বিরোধ মিটিয়ে ফেলার ব্যাপারে তারপর থেকে দফায় দফায় দুদেশের মধ্যে আলোচনা চলছে, কিন্তু এখনো কার্যত সমাধান যে আসেনি তা জানা গেল। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ২৯ থেকে ৩০ আগস্ট রাতে লাদাখের পূর্বাঞ্চলে উস্কানিমূলকভাবে হামলার চেষ্টা করে। এই ঘটনার জেরে ভারত চীন সেনার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, সেনাবাহিনী ও কূটনৈতিকভাবে যে আলোচনা এগিয়েছে তা মারিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটায় চীন। সে কারণে ভারতের সেনাবাহিনী তা আটকানোর চেষ্টা করেছে। ভারতের জম্মু কাশ্মীরে রোববার নৌসেরা সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজিন্দার সিং নামে সেনাবাহিনীর এক জুনিয়র কমান্ডার অফিসার জেসিও নিহত হয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ ঘন্টায় ১০ স্বাধীনতাকামী ও নিরাপত্তা বাহিনীর ২ সেনা নিহত হয়েছে। রোববার নৌসেরা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ শুরু করলে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিয়েছে। এ সময় পাক বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হন। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান। নানামুখী সংকটে লেবানন, বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত অবস্থা। এমন অবস্থায় লেবাননে কেমন সরকার হবে তা নিয়মপন্থা বাতলে দিল ফ্রান্স। ইউরোপের প্রভাবশালী এই দেশটি লেবাননের রাজনৈতিক অর্থনৈতিক সংকটের দিকটা তুলে ধরেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবাননের নানা সংকট ও বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বৈদেশিক সহায়তার দ্বার উন্মুক্ত করার আগে দেশটির রাজনৈতিক সংস্কারের বারবার তাগিদ দিচ্ছেন। এ ব্যাপারে রাষ্ট্রদূতের মাধ্যমে বৈরুতে একটি আউটলাইনও পাঠিয়েছেন তিনি।
2 পৃষ্ঠার ওই প্রেসক্রিপশন এখন লেবানিজ নেতাদের হাতে। শুধু আউটলাইনই নয়, পুরো বিষয়টি একেবারে কাছ থেকে তদারক করতে চান ম্যাক্রো। এজন্য সরকার গঠনের সময় রাজধানী বৈরুতেই থাকবেন তিনি। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা আবারও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে লাগাতার বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে হুতিরা এই ড্রোন হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে, তবে তারা দাবি করছে যে তারা বিস্ফোরক বোঝা একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। পূর্ব ভূমধ্য সাগরে তুর্কি সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান গুলি করে নামাতে দ্বিধা করবে না তুরস্ক। শুক্রবার সংবাদ মাধ্যম আল কুদস আল আরবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের একটি সূত্র আল কুদস আল আরবিকে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের কোনো বিমান পূর্ব ভূমধ্য সাগরে ক্রিট দ্বীপের নিকটবর্তী তুরস্কের জলসীমায় বা ওরুফ রেইসের কাজের ক্ষেত্রের কাছে পৌঁছালে আমরা গুলি চালাতে দ্বিধা করব না। ওরুফ রেইস হচ্ছে তুরস্কের গবেষণা জাহাজ যা পূর্ব ভূমধ্য সাগরে জ্বালানি অনুসন্ধানে কাজ করছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অনেক আরব দেশের নেতার সঙ্গে তেল আবিবের গোপন আলোচনা চলছে। এসব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি হওয়ার 2 সপ্তাহ পর নেতানিয়াহু এই দাবি করলেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আশুরার প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন। তিনি গত রোববার রাজধানী বৈরুতের উপকণ্ঠ শোকাবহ আশুরা উপলক্ষে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন। সৈয়দ নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সত্য ও মিথ্যা লড়াই হিসেবে অভিহিত করে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণকারী যে কোনো সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার শপথ নিয়েছে হিজবুল্লাহ ও প্রতিরোধ অক্ষ। লাদাখে চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের পর এবার দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্যে আলোচনা চলাকালে দিল্লির এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চীনা বাহিনী কৃত্রিম দ্বীপপুঞ্জ ও সামরিক উপস্থিতির মাধ্যমে 2009 সাল থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর উপস্থিতিতে আপত্তি জানিয়ে আসছে। সামরিক একটি সূত্র বার্তা সংস্থা এনআইকে জানিয়েছে, লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষে 20 সেনা নিহতের পর ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে।